নমস্কার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ আলোচনার বিষয় হচ্ছে প্রথম ভাষা বাংলা। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নন্দ দুলাল জানা, টালিগঞ্জ বাঙ্গুর হাই স্কুলের সহকারী শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। স্যার, আজকের আলোচনার বিষয় তো বলেই দিয়েছি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্পেশাল বাংলা নিয়ে আমরা কথা বলবো। তাহলে উচ্চ মাধ্যমিক বললেই দ্বিতীয় বড় পরীক্ষা মাধ্যমিকের পরেই, এবং এবছরটা বিশেষ করে স্পেশাল কারণ এবারে প্রথম 4th সেমিস্টারের যে উচ্চ মাধ্যমিক তার প্রথম পরীক্ষা হচ্ছে। এবার এই বছর একটু যদি সহজ করে আরেকবার একটু রিমাইন্ডার দেন বা মনে করান যে সিলেবাসে ঠিক কী কী থাকছে। 4th সেমিস্টার, এটা 3rd সেমিস্টার হয়ে গেছে এবং তার কিছু নাম্বার ওরা পেয়ে গেছে 40 নাম্বারের মধ্যে। এবারে যে 40 নাম্বার, অর্থাৎ এটা 4th সেমিস্টার, এখানে যে 40 নাম্বার আমাদের বাংলায় আছে সেটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। এখানে কোনো এমসিকিউ বা এসএকিউ নেই। আচ্ছা, এইবারই টেক্সটের যে নাম্বার সেটা হচ্ছে সর্বাধিক 5 নাম্বারের বড় প্রশ্ন। এই জন্য শব্দ সংখ্যাও বরাদ্দ আছে 150। এই 150টা একদম যান্ত্রিকভাবে নয়, যারা খাতা দেখেন তারা 10% এদিক ওদিক করেন, অথবা এক নজরে যেন খুব বড় না হয়ে যায় সেরকম। তো সেই জন্য এই 150 নাম্বারের 150 শব্দের মধ্যে লিখতে হয় এগুলো। এই 5 নাম্বারের আবার কিছু 5 থাকে, আবার কিছু কি ভাগ থাকে। এই ভাগটা কখনোই 2 আর 3-এর বেশি হবে না। হয় 2-3 মানে 3-2, মানে 1+4 হবে না, বা 1+2+2 হবে না। আচ্ছা, এবার একটুখানি জানি যে এই যে সিলেবাসটায় মূলত কি কি থাকছে, মানে একটু ডেসক্রিপটিভ পার্টের মধ্যে কি কি থাকছে একটু মানে বিষয়ভিত্তিক যদি বলেন। বেশ, এই বাংলা বিষয়ে ওদের 2টি বই পাঠ্য। একটা হচ্ছে টেক্সট বই, সেই টেক্সট বইটা সাজানো আছে 2টো গদ্য মানে গল্প, একটা হচ্ছে মানে হলুদ পোড়া, এবং 2 হচ্ছে হারুন সালেমের মাসি। এই 2টো গদ্য, এবং এরপরে একটা একাঙ্ক নাটক পাঠ্য আছে একটাই, এবং এরপরে সহায়ক গ্রন্থ হিসেবে আর একটা পূর্ণাঙ্গ নাটক পাঠ্য আছে। আচ্ছা, এবার যদি এই গদ্য, একাঙ্ক নাটক এবং পূর্ণাঙ্গ যেটা নাটক বলছেন, এগুলোর মধ্যে কোন অংশগুলো এবারের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট যদি না, আগে আমি ওই নাম্বার ডিভিশনটা করে নিই। ওটা করে নিই। হ্যাঁ, নাম্বার ডিভিশনটা করে নিই। এই যে 2টো গদ্যে বরাদ্দ হচ্ছে 5। আচ্ছা, 2টো গদ্য থেকে 2টো 5 নাম্বারের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। এবারে কবিতাও 3টে আছে পাঠ্য, সেই 3টের মধ্যে 2টো আসবে, একটা করতে হবে। আচ্ছা, 5 নাম্বার, 5 5 10 গেল। এবারে যে একাঙ্ক নাটকের কথা বললাম, সেই একাঙ্ক নাটকও ওই একটা থেকেই 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। ঠিক আছে, 15 হয়ে গেল। 15 হলো। এরপরে যে সহায়ক যে গ্রন্থটা, অর্থাৎ ডাকঘর আছে পুরো নাটকটাই, সেখান থেকে 2টো প্রশ্ন আসবে বা 2টো প্রশ্ন লিখতে হবে, থাকবে কিন্তু 4টে। আচ্ছা, হ্যাঁ, 4টের মধ্যে ওরা 2টো লিখতে হবে। ব্যাস, এই হচ্ছে টেক্সট। এরপরে আরেকটা বই ওদের পাঠ্য আছে, সেটা হচ্ছে সংস্কৃতির ইতিহাস, ভাষা সংস্কৃতির ইতিহাস। এদের সংস্কৃতির ইতিহাসে 2টো টপিক পাঠ্য, এক চলচ্চিত্রের ইতিহাস এবং এক চিত্রকলার ইতিহাস। এই 2টো টপিক থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। আচ্ছা, তাহলে টোটাল 30 নাম্বার হয়ে গেল। আর 10 নাম্বার হচ্ছে রচনা, প্রবন্ধ। এই প্রবন্ধটা আবার 2 রকম প্রবন্ধ, 2টো থাকে। একটায় ছোট্ট একটা প্যাসেজ দেওয়া থাকে, মানে অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদটার ভূমিকা হিসেবে ধরে তার ভিতরে প্রবেশ করে তাকে বাড়িয়ে 400 ওয়ার্ড করতে হবে, বিস্তারিত লিখতে হবে। এইটা একটা, এটা ওদের পক্ষে একটু কঠিন হয়। তো অনেক দিন এটা ছিল, পুরনো সিলেবাসেও ছিল। আমি যেহেতু এইচি অনেক খাতা আমার কাছে থাকে, এটা ওই 2000-এও 5 জনও করতো না, মানে টাচ করতো না। মানে ধরুন কিছু কি পয়েন্ট দেওয়া রয়েছে বা কি কি নোটসের মতো দেওয়া, সেখান থেকে একটা পুরো ইলাস্ট্রেশন। আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে কিছু তথ্যসূত্র দেওয়া থাকে, সেই তথ্যসূত্র উপর বেশ করে রচনাটা লিখতে হয়, এবং সেটা অনেকটাই দেওয়া থাকে। মানে ওইগুলোকে যদি বাক্য করে অনেকে, তাও 1.5-2 পাতা হয়ে যায়। আচ্ছা, তো সেই তথ্যসূত্র থাকে, সেখানে ওই জীবনী কিছু আসে, সাহিত্য বা সংস্কৃতি রিলেটেড কোনো মানুষের জীবনী বেশি থাকে, 99% থাকে। কোনো একটা বছর এখানে এবারে যে মডেল প্রশ্ন করেছে, সেখানে কন্যাশ্রীর মতো একটা মানে রচনা ওখানে ঢোকানো আছে, মানে মডেল হিসেবে দেওয়া আছে, তার তথ্য দেওয়া আছে, সেটাকে ডেভেলপ করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ওই বায়োগ্রাফি আসে। আচ্ছা, এবার তো আমরা মোটামুটি বিস্তারিত একটা জায়গায় বুঝে গেলাম যে কিভাবে তাদের নাম্বার ডিভিশনটা হচ্ছে সহজ সরল, কারণ বিজ্ঞান শাখা বা কমার্সেরও অনেক সময় দেখা যায়
যে অনেকেরই সেই প্রস্তুতিটা সবসময় থাকে না, তার জন্য এই সাজেশনগুলো খুব কাজে আসবে বা এই ছোটো ছোটো টিপসগুলো খুব কাজে আসবে। এবার একটু আমরা একদম বিষয়ভিত্তিক আসি, যে গদ্য লেখার ক্ষেত্রে কোনটার উপর একটু বেশি জোর দেবে বা এবারে প্রবণতা বেশি, সেগুলো যদি একটু গদ্য আগেই বলেছি দুটি পাঠ্য আছে, দুটো গদ্য পাঠ্য আছে। একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া এবং মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি। দুটি গল্পই ভালো, কিন্তু তুলনামূলকভাবে ওরা যদি খুব কঠিন মনে করে হলুদ পোড়া, তাহলে হারুন সালেম মাসি করতে পারে। ঠিক আছে, আমি এই প্রশ্নগুলো আমি পরে বলছি, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পরে বলছি। তাহলে ওরা কি করতে পারে, এরা অনেক সময়, এখন সময়ও কম, খুবই কম, এবং সত্যি কথা এবছর অনেকেই সিলেবাস শেষ করতে পারেনি। ফলে একটু যারা সাহসী তারা কিন্তু যে কোনো একটা পড়তেই পারে, কিন্তু সেখানে তাকে সামগ্রিকভাবে পড়তে হবে, নাহলে পুরোটা পড়তে হবে, নাহলে ওরা ঠকে যাবে। সেখানে কোনো বাদ দেওয়ার জায়গা না, বাদ দেওয়ার জায়গা নেই। এবং আরও মুশকিল, এরা বলছে রচনাধর্মী প্রশ্ন বটে এবং বড় প্রশ্ন বটে। অনেকে কি করে, গল্পটা পড়লো না, 5টা প্রশ্ন পড়ে চলে এলো, ব্যাস যদি কমন পায় লিখে গেল। কিন্তু সেইটা এবারে হবে না, কারণ এই যে 2+3 যে 5 নম্বরের প্রশ্ন কিছু থাকছে, কিছু 5 নম্বরে থাকছে। এই 2+3 2-এর প্রশ্ন দেখছি যে কে কাকে বলেছে। ঠিক আছে, এটা 2 নাম্বার। পুরোটা না পড়লে, পুরোটা না পড়লে তাহলে পাবে না। ঠিক আছে, যদি পুরোটা পড়ে তাহলে ওই 2 আর 3 দুটোই পারবে, এটা কিন্তু দুটো পারবে, এবং এখানে নাম্বারটা সে ফুল নাম্বার পেতে পারে। কিন্তু 5 নম্বরের তাকে ফুল নাম্বার পেতে গেলে একটু অনেকটাই ভালো লিখতে হবে। সেই লেখার কৌশলগুলো আমি যখন ওই খাতা কিভাবে পড়বে সেটা বলবো। তো দুটো পড়তে পারে অথবা একটা পড়তে পারে, সেটা যারা সাহসী খুব একটা পড়ুক, ক্ষতি নেই। 3টে কবিতার মধ্যে দুটো পড়বে, তাহলে যে কোনো দুটো কবিতা পড়লে সে কিন্তু লিখতে পারছে। যেটা পড়েনি সেটা যদি থেকে আসে তাও আর একটা প্রশ্ন পাবে। ঠিক আছে, ফলে এই প্রার্থনা এবং তিমির হননের গান এবং কেন এলো না, এই 3টে কবিতা পাঠ্য আছে, যে কোনো দুটো ওরা ভালো করে পড়তেই পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটাই হচ্ছে একাঙ্ক নাটক আছে, এবং এই একটা থেকে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। তার মানে এটা পুরোটাই পড়তে হবে, এটা ওদের পড়তেই হবে। এবং এখানে লাইন তোলা প্রশ্ন যেমন থাকবে 2-3, তেমনি সামগ্রিক প্রশ্ন থাকবে। ডাকঘর বড় নাটক, খুব সুন্দর নাটক, এবং এখান থেকে ওরা 4খানা প্রশ্ন পাবে, 4খানা, কম কথা না, এবং 4খানার মধ্যে ওদের দুটো করতে হবে। মানে অনেকটা স্কোপ বেশি। এখানে যেমনই লাইন তোলা প্রশ্ন থাকবে, তেমনি চরিত্র ভিত্তিক প্রশ্ন থাকতে পারে, নামকরণ থাকতে পারে, এগুলো তারা যদি করে তাহলে নিশ্চয়ই দুটো কমন পাবে, এ নিয়ে অসুবিধা নেই। এরপর হচ্ছে সংস্কৃতির ইতিহাস। সংস্কৃতির ইতিহাস এটা পুরনো, এটা আমাদের পুরনো সিলেবাস থেকে যেগুলো এসছে, তার মধ্যে কিন্তু এই নানা রঙের দিন যে একাঙ্ক নাটক বললাম, এটা কিন্তু পুরনো সিলেবাস থেকেই এসছে। আর এই দুটো, অর্থাৎ চলচ্চিত্র ইতিহাস এবং চিত্রকলার ইতিহাস, এই দুটো কিন্তু পুরনো। ঠিক আছে, এবারে অনেকের ধারণা থাকছে যে 25-এ যে প্রশ্নগুলো এগুলো থেকে এসছে সেগুলো হয়তো 26-এ আসবে না, কিন্তু এটা একদম ভুল কথা। কারণ এটা একটা নতুন সিস্টেমে পরীক্ষা, যিনি প্রশ্নকর্তা তার কাছে তো ওই প্রশ্ন থাকবে না, প্রথম কথা। তাই এইগুলো একদম ওই মাথা ছাড়া, মানে প্রথম বছর তো, ফলে একটু বেশি পড়তেই হবে, নতুন ফ্রেশভাবেই পড়তে হবে। ঠিক আছে, ফলে এই নাটক সংস্কৃতির ইতিহাস, এটা যে কোনো একটাকে ভালো করে জোর দিতে পারে, কিন্তু এটা টপিক বেশি, ওরা ঠকে যেতে পারে। ধরুন আমি ও পড়লো চলচ্চিত্র ইতিহাস, এমন একজন দিয়ে দিল তার সম্বন্ধে সে পড়েনি, তরুণজন দিল পড়েনি, সে সত্যজিৎ রায় পড়ে গেছে, মৃণাল সেন পড়ে গেছে, ঋত্বিক ঘটক পড়ে গেছে। ঠিক এইটা সাজেশান বা যেটা ইম্পর্টেন্ট বলা খুব মুশকিল হয়। একদম। যদিও এই চলচ্চিত্রতে টপিক অনেক কম, চিত্রকলার টপিক অনেক বেশি। সেখানে অবনীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে নন্দলাল বসু, তারপর হচ্ছে গগনেন্দ্রনাথ, ঠিক আছে, অনেক, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, প্রচুর। সেটাকে ইম্পর্টেন্ট বাছা মুশকিল। পটচিত্র যেটা, এইগুলো সব আছে। আচ্ছা, এবার একটুখানি আসবো যে এটা তো গেল, এবং তারা প্রবন্ধের ক্ষেত্রে 10 নম্বর থাকছে। হ্যাঁ, প্রবন্ধটা 10 নম্বর বলেছি। এবার একটুখানি আসবো যে একটা সুন্দর খাতা বানাতে গেলে যে তাকে কি কি করতে হবে এবং কতক্ষণ তারা পরীক্ষায় সময় পাচ্ছে। হ্যাঁ, এইটা খুবই ভালো প্রশ্ন। টাইম ম্যানেজমেন্ট একটা খুব বড় ব্যাপার। এদের আরেকটা বলার কথা, এরা তো 1 বছর ধরে লেখেনি, কারণ ওরা এমসিকিউ দিয়েছে ফার্স্ট, সেই 3rd সেমিস্টারে লিখেছিল। এবারে যে কোনো কারণে হোক অনেক স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা নিতে পারেনি, আর নেওয়ার বাধ্যবাধকতাও ছিল না, ফলে অনেক মানে ইন্টারনাল প্রবলেমের জন্য নিতে পারেনি। ফলে এদের লেখার হ্যাবিটটা একদম নেই।
আমি যদি সায়েন্স বলি তারা শুধু এমসিকিউ করেছে, যেই দিয়েছে যাই দিক তারা তো এমসিকিউ করেছে। ফলে এই যে বিস্তারিত লিখতে হবে এবং প্রথম দিন বাংলা, এবং সেটা খুব বেশি লেখা, 2 ঘন্টার মধ্যে 6টা বড় প্রশ্ন 5 নাম্বার এবং একটা 10 নাম্বার কভার করা মানে চারটিখানি কথা নয়। ওই লেখার হ্যাবিটটা যদি না থাকে খুব সমস্যা হবে। একদম ঠিক আছে, আচ্ছা, এটা আমি এক্ষেত্রে বলবো। তো আমি হবে। আর খাতা মোটামুটি সময় কি 2 ঘন্টার বেশি পাচ্ছে না? না, ওরা পাবে 9টা 50-এ প্রশ্ন, হ্যাঁ 10টা থেকে লেখা শুরু। ঠিক আছে, 10 মিনিট ওটা প্রশ্ন পড়তে পারবে, তার মাঝে খাতা পাবে, ওটা লিখতে হবে। প্রশ্ন তো 10 মানে পড়ার বেশি সময় লাগবে না, কারণ যেহেতু 40 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এইবার ওর পাকা 2 ঘন্টা ওরা লিখতে পারবে, এর বেশি পাবে না। এবং এই 2 ঘন্টার মধ্যে ওদেরকে 6টা প্রশ্নের উত্তর, 6টা 5 প্রশ্নের 6 30 আর 10 নম্বর। এইভাবে ওদেরকে ভাগ করে একটা সময় রাখতে হবে। 15 মিনিট করে যদি ওরা লেখে 1590, আর রচনার জন্য আধ ঘন্টা যদি বরাদ্দ রাখে তাহলে একদম এটা কিন্তু ওদের টাইম ম্যানেজমেন্ট করে রাখতে হবে। আচ্ছা, এবারে একটুখানি বলবো, এই যে খাতা, আপনারা যেহেতু এতদিন ধরে খাতা দেখছেন, খাতা সাজানোর ক্ষেত্রে, সাজানো মানে এখানে তো ডিজাইন করছি না, কিন্তু তার তো নির্দিষ্ট কিছু ফরম্যাট, সে মার্জিন টানার হোক, সেটা কিভাবে তারা খাতাটাকে ডিজাইন করবে এবং সুন্দরভাবে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, এই বিষয়টা যদি একটু হাইলাইট করেন। এইচই থাকার সুবিধার্থে মানে কি, অনেক খাতা আমি পাই, এক্সামিনার একটা ভালো খাতা আমি পেলাম, যেমনই ফুল নাম্বার পাওয়া খাতা পাই তেমনি আবার অলিখিত সাদা কাগজও পাই। ঠিক আছে, তবে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জন্য যে যে বিষয়গুলো বলছি একটু ভালো করে শুনলে মানে কিছু কাজে লাগবে। সেটা হচ্ছে মার্জিন, প্রথম খাতাটার কথা বলি। খাতা এবারে কিন্তু আমূল চেঞ্জ। কেন না, এবারে কোনো লুজ সিটের ব্যাপার নেই। আচ্ছা, প্রথম এতদিন যে পরীক্ষা হয়েছে 80 নাম্বারের, প্রথম যে খাতাটা দেওয়া হতো সেটা 14 পাতার, এবারে সেটা 24 পাতার করা হচ্ছে 40 নাম্বারের জন্য। একবারেই 24 নাম্বার, এই 24 পেজ। খাতার পেজ, লুজ পেজ, অ্যাটাচমেন্টের থেকে একটা হারিয়ে যাওয়ার প্রবণতা হতো, সেটাও হবে। এইটার জন্যই অসুবিধার জন্যই আগে সিস্টেম কি ছিল, যে লুজ নিল 1+1+ করলো, এবারে 1+ সঙ্গে খাতার লুজ মিলছে না, সরাসরি কোর্টে চলে যাচ্ছে। ফলে এই অসুবিধা দূর করার জন্যই কিন্তু এইটা। তবে বাংলায় যে যা লেখা তাতে 24 পাতায় না যথেষ্ট। হ্যাঁ, কোনো লুজ সিট লাগার কথা না। তাহলে খাতায় ধরুন মার্জিনটা তাকে টানতে হবে। তার মার্জিনটা টানবে, অনেকে মার্জিন টানে না। মার্জিন না টানলে অসুবিধে কি, আমাদের লেখার উপরেই নাম্বারটা দিতে হয়। অনেকে মার্জিন টানলো, তার লেখাটা এরকম ড্রিফটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাও বাজে দেখায়। সেই জন্য মার্জিন যেমন টানবে, উপরে এবং বাঁ দিক 1 ইঞ্চি মার্জিন টানলেই হবে, এবং দাগ নাম্বারটা তারা মার্জিনের বাইরে দেবে, এবং ওই দাগের যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো 1 2 3 সেটা মার্জিনের ভেতরে হবে। একদম। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো, কালি তো সে নীল এবং কালো দুটোই ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ধরুন যে যে জায়গাগুলো বলছেন যে প্যারাগ্রাফ যদি চেঞ্জ থাকে 2 এবং 3, তাহলে দুটো প্যারাগ্রাফ যদি অনুচ্ছেদ দ্বারা পরিবর্তন করে লেখে এবং কোনোটায় যদি থাকে সুযোগ যে এর একটা হেডিং করা যেতে পারে, তাহলে সে হেডিং করতে পারে, বা লেখার মাঝখানে লিখতে লিখতে তার মনে হলো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে পেন দিয়ে লিখছে সে পেন দিয়ে তার নিচে দাগ দিয়ে দেয়। এই বিষয়গুলো একটু যদি বলেন। ওরা কি করে, যারা ভালো লেখে যারা, তারা পেন চেঞ্জ করে। আবার পেন না চেঞ্জ করে যে খারাপ লেখায় তা নয়। এবারে অনেকে টাইম পায় না, এই যে আমি একটা পেন চেঞ্জ করছি আবার লিখছি, এইটা খুব অনেকের মধ্যে প্রবলেম হয়। সেক্ষেত্রে বলবো আমি একটা পেনেই লিখুক, তাতে অসুবিধা নেই, কিন্তু উদ্ধৃতি যেখানে দিচ্ছে, বা উদ্ধৃতি শুধু নয়, ধরো ওই অ্যান্সারটার মূল কথা ওইটা, সেটা হয়তো ওরই কথা, সেটাকে আন্ডারলাইন করুক। যিনি এক্সামিনার তার কাছে তো ওই স্টুডেন্ট থাকবে না, তার খাতা থাকবে, সে কতখানি ভালো করে লিখতে পারে, এক্সামিনাররা কত সহজে ওই নাম্বারটা দিতে পারে বা ওই বিষয়টাকে বুঝতে পারে। হাইলাইটেড জায়গাটা আগে দেখে নিলে তাহলে পরীক্ষক মানে দেখছেন তিনিও বুঝে যাবেন। উনি দেখলেন প্রথমে যে মানিক বন্দ্যোপাধ্যায় বানানটা ঠিক আছে, উনি ওইটা প্রথম দেখলেন, তারপরে ওই আন্ডারলাইন অংশটা দেখলেন। তিনি যদি উত্তর পেয়ে যান তাহলে তো তিনি খুশি, তিনি ফুল নাম্বার দিয়ে দিলেন। তিনি যদি গোটা খাতা পড়তেন হয়তো 3টে বানান ভুল বের করতে পারতেন। একদম ঠিক আছে, তাহলে প্রথম ইমপ্রেশনটাই, ধারণাটাই একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। একদম। এবং 2 3-এর পার্ট যেটা, একটা বক্স নাম্বার অবশ্যই করতে হবে, বক্স একটা দিতেই হবে। এবারে 3-এর একটি বক্স করলো, সেই 3-এর আবার একাধিক প্যারা হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার ওই বক্সটা চাই যে বুঝতে পারে। উত্তর লেখার সময় একটা ছোট করে বক্স করে 2 নম্বরটা লিখলো, আবার 3 নম্বরটা যেখানে চেঞ্জ হলো অনুচ্ছেদ পরিবর্তন করে সেখানে বক্স করে লিখলো, তার উত্তরগুলো আবার 2 3টে পার্টেও যদি সে ভাগ করে লিখতে চায় পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা উত্তর যখন 5 নম্বরে লেখা শেষ হচ্ছে, তখন কি সে এন্ড লাইন টানতে পারে না? এটা একটা আমরা সাধারণত বলি, যদি পাতার হাফের বেশি সে লিখে ফেলে তাহলে ওই পাতা
ছেড়ে দেওয়াই ছেড়ে ভালো। দিই, হ্যাঁ। ঠিক আছে, এবার ধরুন 3 লাইন লিখেছে একটা পাতায়, তারপরে গোটা ফাঁকা, সেরকম না করে 3 লাইন গ্যাপ দিয়ে সে লিখতে পারে। এন্ড লাইন টানতে পারে, না টানতে পারে, তা দিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, ঠিক মানে আছে? টানলেও ক্ষতি নেই। টানলেও ক্ষতি নেই, যদি সময় এই ডিজাইনগুলো ওরা লেখার পর করবে, যদি 5 মিনিট টাইম থাকে, খাতাটা পড়ে না, আমি ফেললো, বলছি কি, ধরুন যে তারপর পেন দিয়ে লিখছে সেই পেন দিয়ে একটা স্ট্রেট লাইন, একটা হ্যাঁ, ক্রস হ্যাঁ, দিয়ে আর হ্যাঁ। একটা লাইন টেনে, হ্যাঁ করতেই পারে, সেটা অসুবিধা তাতে নেই। অসুবিধা হবে না। একদম এবার অসুবিধা একটুখানি আমরা আরেকটু আলোচনায় এগোচ্ছি, হ্যাঁ। যদি একটু বিষয়ভিত্তিক এবছর কি কি ধরনের প্রশ্ন বা কি কি ধাঁচের প্রশ্ন হতে পারে, একদম নির্দিষ্ট প্রশ্ন জানতে চাইছি না, কিন্তু কি ধাঁচের হতে পারে, বা গদ্য পদ্যগুলোর মধ্যে কোন কোনগুলোর উপরে একটু বেশি জোর দেবে, আচ্ছা। যদি একটু বলেন। হ্যাঁ, এই গদ্য পদ্য মানে একদম যদি প্রথম থেকে আসি, তাহলে গদ্য আগেই বলেছি যে গদ্য হোক, পদ্য হোক বা নাটক হোক, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আসতে পারে। সেটা হচ্ছে এক, নামকরণ, সব জায়গায় নামকরণের হ্যাঁ, সার্থকতা। নামকরণের সার্থকতা। এবং যদি ছোট গল্প হয়, ছোট গল্প হিসেবে, তো এইচএস এটা মাধ্যমিক নয়, ফলে একটু এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। মানে ছোট গল্প হিসেবে সার্থক কিনা হলুদ পোড়া, ছোট গল্প হিসেবে হারুন সারের মাসি সার্থক কিনা। ঠিক আছে, এই যে একাঙ্ক নাটক একটা পাঠ্য আছে, এবং সেটা একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, এই প্রশ্নগুলো লিখতে গেলে একটু ওই ধরুন ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো সূত্রাকারে 4-5টা দিয়ে, সেই বৈশিষ্ট্যগুলো ওই গল্পে কতখানি আছে সেইটা দেখালে খুব ভালো হয়। মানে সেই বৈশিষ্ট্যগুলোর পয়েন্টগুলো লিখে তার সঙ্গে এটার সামঞ্জস্য দিয়ে সম্পর্কটা যদি একটু ব্যাখ্যা করে খুবই দেয়, ভালো হয়। সেরকম খাতা পাই আমরা, খুবই ভালো খাতা পাই একদম। কিছু। তো যাই হোক, এই একটা নামকরণ এবং একটা এই ছোট গল্প বা হিসাবে তার- হ্যাঁ, ছোট গল্প হিসেবে সার্থক কিনা। যদি নাটক হয়, সে একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক। পূর্ণাঙ্গ নাটক হলে সেটা এই যে আমাদের ডাকঘর পাঠ্য আছে, রূপক সাংকেতিক নাটক হিসেবে সার্থক কিনা। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা সামগ্রিক প্রশ্ন হিসেবে। এছাড়া যেগুলো আরেকটা প্রশ্ন আসে, চরিত্র আসবেই। ঠিক আছে, যে গদ্য যেগুলো আছে, গদ্যের চরিত্র, ধরুন হলুদ পোড়ায় শান্তি, ধীরেন, এই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হারুন সারের মাসি, গৌরবীর চরিত্র, হারার চরিত্র, যোশী চরিত্র। ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এবং একাঙ্ক নাটক যেটা, সেই একাঙ্ক নাটকে রজনীকান্ত চরিত্র, কালীনাথ চরিত্র, ওখানে দুটো চরিত্রই আছে, এই দুটো চরিত্র খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। এবং ডাকঘর যেটা আগের একটু বলে নিই, সেটা হচ্ছে এই অমল, ঠিক আছে, তারপরে সুধা, এই ঠাকুরদা, এই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট, যখন তখন আসতে হবে। এবং মডেল যে ওদের প্রশ্ন এই রিসেন্ট বেরিয়েছে, ওদের এইগুলো আগে হয়তো বেরোলে খুব ভালো হতো। একদম। যাই হোক, তো এই প্রশ্নগুলো কিন্তু ওখানে আছে। এবং বোর্ড থেকে কিছুদিন আগেই এই হ্যাঁ, এই model 27 question তারিখ টা- 28 তারিখ বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেখানে দুটো সেট করা আছে, আর প্রতিটা মানে গদ্য পদ্যের বেশ কিছু প্রশ্ন করা আছে। আচ্ছা। সেটা অনেক সংখ্যায়, অনেক মানে ওই মডেলের প্রশ্ন আছে, মানে ওইটাই সাজেশন বা ওইটাই নয়, না, ওটা একটা pattern দেওয়া আছে। প্যাটার্ন, যে এই ধরনের প্রশ্ন আসবে। ঠিক এবার আছে। ধরুন এগুলো গেল আমাদের গদ্য পদ্য, একাঙ্ক নাটক, এবার প্রবন্ধতে আসি। না, আর একটা ওই সংস্কৃতির ইতিহাসটা হ্যাঁ, বলে নিই। সংস্কৃতির ইতিহাস। হ্যাঁ, সংস্কৃতির ইতিহাসে আগেই বলেছি দুটো চ্যাপ্টার আছে, মানে দু ধরনের চ্যাপ্টার আছে, একটা চলচ্চিত্র এবং একটা চিত্রকলা। চিত্রকলায় আমি বলেছি একটু বেশি পড়তে হবে। ঠিক আছে, সেখানে অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এদের ছবি আঁকা, মানে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, পটচিত্রটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই নন্দলাল বসু, এই কয়েকটা পড়তেই হবে, এর বাদ দেওয়াই যাবে না। ঠিক আছে, সেরকম মানে চলচ্চিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের শতবর্ষ আছে, তো ঋত্বিক ঘটক খুবই ইম্পর্টেন্ট, সেই রচনায়ও ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। এবং মৃণাল সেন, এবং নির্বাক যুগের চলচ্চিত্র, চলচ্চিত্রে ম্যাডন থিয়েটার, তার বৈশিষ্ট্য বা তার অবদান কি, এই কটা মোটামুটি একটু দেখে রাখতেই হবে, এগুলো বাদ দেওয়াই যাবে না, এগুলোকে দেখতেই হবে বেশি করে। এইবারই। হ্যাঁ, এবার যদি আমরা প্রবন্ধে আসি, সেই প্রবন্ধ রচনার ক্ষেত্রে সেখানে কি মানে শব্দ কিছু বেঁধে দেওয়া আছে? প্রবন্ধ আগে বলেছি দুটো টাইপের প্রবন্ধ, একটা ওই বিষয়ের গভীরে ঢুকে তাকে বাড়িয়ে 400 ওয়ার্ড করতে হবে, আর একটা তথ্যসূত্র দেওয়া থাকবে, সেই তথ্যসূত্র অনুযায়ী তাকে 400 ওয়ার্ডে বিস্তারিত লিখতে হবে। এইবারে সাধারণত স্টুডেন্টরা কি করে, আগেই বলেছি, বায়োগ্রাফিটা লেখার চেষ্টা করে, কারণ ওখানে কিছু তথ্য না পড়লেও ওই তথ্যের ভিত্তিতে অনেকটা লিখতে পারে। যদি ধরুন 8টা পয়েন্ট দেয়া থাকে, হ্যাঁ, সেই হ্যাঁ। 8-10টা পয়েন্টকেও যদি সে জন্ম, 2 লাইন পিতা, করে মাতা, লিখলে একদম তার 20-25 লাইন বেরিয়ে এবং আসবে। এতে আমরা নাম্বার 6 দিয়ে শুরু করি প্রায়, বলতে গেলে। ঠিক আছে, কারণ ও তো 10টা পয়েন্টকে তুলেই দিয়েছে, একদম। বলে 10টা পয়েন্টের জন্য হাফ করে দিলেও 5 নম্বর আপনাকে দিতেই হবে। ওইগুলোকে সেন্টেন্স করলেও অনেকটা হয়। এবারে ওই মডেল যে প্রশ্নপত্র, তাতে কিন্তু 4 জনের শতবর্ষ আছে।
আচ্ছা। ঠিক আছে, এটা তো এইচএস, ফলে কারেন্ট টপিক্সের উপর একটা গুরুত্ব থাকে। ঠিক আছে, তাতে মহাশ্বেতা দেবীর জন্ম শতবর্ষ, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, তারপরে হচ্ছে নারায়ণ দেবনাথের জন্ম শতবর্ষ, ঠিক আছে, আর আরেকজন বাদল সরকারের জন্ম শতবর্ষ। এবং আমরা শতবর্ষ পেরিয়ে এসেছি, সলিল চৌধুরীর পেরিয়ে এসেছি গত বছর, হ্যাঁ। আর এবছর ওদিকে আমাদের ভূপেন হাজারিকার শতবর্ষ চলছে। আচ্ছা, যাই হোক, এনারা মানে সংস্কৃতি সাহিত্যের সঙ্গে যুক্ত বলে এনারা ইম্পর্টেন্ট হয় একদম। ঠিক আছে, ফলে মহাশ্বেতা দেবী ব্যাপক ইম্পর্টেন্ট। মহাশ্বেতা দেবী যে বছর মারা যান সে বছর এসেছিল। আচ্ছা। একটাই সবাই পড়ে গেছিল, সেটাই এসেছিল। আচ্ছা। ফলে একটা কারেন্ট অফিসের উপর গুরুত্ব থাকবে। ঠিক আছে, এবং রচনা নিয়ে অযথা ভাবে, শুধু স্টুডেন্টের আমি দোষ দেবো না, স্টুডেন্টের গার্জেন তারা ভাবে 40 নাম্বারই রচনা। আচ্ছা, মানে অন্য কোনো কিছু, হ্যাঁ, অন্য কোনো কিছু মানে তাদের ব্যাপারই না, রচনা কি আসবে, এই উৎকণ্ঠাটা ছাত্রদের মধ্যেও চারিত হয়ে যায়। আর বাবা মা পেরেন্টসরা যদি ওই সাহসটা না জুগিয়ে যদি এই প্যানিক করে, সেটাই তখন তো ছাত্রদের মধ্যেও হয়ে যাবে। ওরা তো বাংলা, এটা তো একটা লিখতে পারবে না তেমন কিছু নয়, মাতৃভাষা, এটা তো নিজেরা যে ভাষায় কথা বলে আমরা নিজের মতো করে। ওদের নিজস্ব যে লেখা, সেটার উপর আমরা অনেকটাই গুরুত্ব দিই, যে না এটা নিচে বানিয়ে লিখেছে, কোনো মুখস্থ লেখেনি। হ্যাঁ, সেখানে আমরা অনেকটাই বেশি নাম্বার দিই। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে লেখার ধরন, নিজের ভাষায় লেখা, বহু ক্ষেত্রে তো হয় ভাষা বা মানে লেখার ক্ষেত্রে বানান ভুলের একটা জায়গা। এই বানান ভুলটা ঠিক এখানে কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা? বানান ভুল এখানে আগেই বলেছি, 2 নাম্বার যেটা, কে কাকে বলেছে, সে অমল লিখতে গিয়ে উল্টে ফেলেছে, অথচ আমাকে 1 নাম্বার আছে ওখানে, সে কিন্তু নাম্বার দেবে না তাকে, সে নাম্বার পাবে না। আচ্ছা। ফলে যেখানে নাম্বার বরাদ্দ আছে সেখানে নাম্বার ভুল হলে তাকে হাফ নাম্বার অন্তত কেটে নেবে, নিতেই পারে, এটা যান্ত্রিকভাবে নয়। যদি কোনো হ্যাঁ, এইবারই নিয়ম সেরকম কিছু নেই যে 3টে বানান ভুল হলে যান্ত্রিকভাবে 1 নাম্বার কেটে নেওয়া, সেইটা কেউ করেন না। কিন্তু একদম ম্যাসিভ ভুল হয়ে গেলে খুব সমস্যা, তখন ওই একটা গড় নাম্বার এসে যায়। আর একটা জিনিস হয়, বহু ক্ষেত্রে খাতা দেখতে গেলে দেখা যায় যে হয়তো তার 2টো শব্দ ভুল লিখেছে, কিন্তু সে সেটাকে হিজিবিজি করে একদম এইটাকে একদমই ওই রকম করা ঠিক নয়, জাস্ট পেন থ্রু। না, ওই হিজিবিজি করতে গিয়ে কি হয়, ওর উপরেরটা কেটে গেল, ও খাতাটা নষ্ট হয়ে গেল। ছাত্রছাত্রীদের মধ্যে এরকম প্রবণতা থাকে যে পেন থ্রু না করে পুরোটা, মানে হিজিবিজি করে পুরোটা করি, কারণ আমি যে ভুল লিখেছিলাম পেন থ্রু করলে তো দেখা যাবে, সেটা দেখলে যদি ইমপ্রেশন খারাপ হয়। একদম। হ্যাঁ, সেই জায়গাটা এইটা একদম এর সমাধান হচ্ছে জাস্ট একটা পেন থ্রু। আমরা কি কেটেছি ওটা পড়ার আমাদের সময় আছে, ওরা ভুল ভাবে আর কি। যাই হোক, জাস্ট পেন থ্রু করবে, ব্যাস, তারপরে তার নিজের যেটা লিখবে সেটা। এবং এই প্রবন্ধ লেখার ক্ষেত্রে যদি একটুখানি মানে আরেকটু বিস্তারিত বলেন, যে কিভাবে পয়েন্ট করে করে লিখবে, সেখানে যদি কোনো পয়েন্ট থাকে, এই যে ধরুন বলছেন যে কোনো জায়গায়, হ্যাঁ, এদের যে প্রবন্ধ যেটা লেখে, এই প্রবন্ধ যেটা বিষয়ে ঢুকে যে মানে তাকে বিস্তারিত করা, সেখানে সে পয়েন্ট দিতে পারে, নাও দিতে পারে, এটা নিয়ে অসুবিধা কিছু নেই। কিন্তু এই রচনা যেটা বায়োগ্রাফি যেটা আসে, এখানে তো এখানকার মতো পয়েন্ট, ধরুন জন্ম, পিতা মাতা, শিক্ষা জীবন, ঠিক আছে, এই যে পিতা মাতা, এটা তো আমার পয়েন্টে, লেখার পয়েন্টে তো এটা হবে না, এটা তার ব্যক্তিগত জীবন। ঠিক আছে, ব্যক্তিগত জীবনে সেখানে পিতা মাতার নাম, কোথায় পড়েছেন না পড়েছেন, সেগুলো সব আমরা ঢোকালাম। মানে ওই যে পয়েন্ট আছে, ওরা নিজের মতো করে কিন্তু পয়েন্টটা লিখতে পারে। সেটাই বলছি, ধরুন সূচনা একটা, হ্যাঁ, সেখান থেকে হয়তো তার বাল্য জীবন, তার কৈশোর জীবন, তার শিক্ষা জীবন, তার সাহিত্য জীবন, এইভাবে তারা পয়েন্ট করে লিখতে পারে। আমি সেটাই বলছি, নিজের মতো করে যদি এই পয়েন্ট করে মানে একটা ভালো, সেটা হলে তো খুবই ভালো, মানে উপস্থাপনাটা সুন্দর হয় একদম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যখন লেখাগুলোকে মানে অ্যানালিসিস করেন বা মূল্যায়ন করেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেন বেশি? জোর অর্থাৎ এই যে যদি সাহিত্যিক কেউ আসেন, ধরুন মহাশ্বেতা দেবী এলেন, তার উপন্যাসের নাম অন্তত 5-7টা থাকা চাই। ঠিক আছে, ওই প্রশ্নপত্রে যে 3-4টে আছে তার বাইরে আমরা চাইছি, একদম ঠিক আছে, তার বাইরে যদি আমরা পাই তাহলে সে বেশি নাম্বার পাবে। সে হয়তো আরও 10টা লিখেছে, এবং আরও ভালো হয় যদি, এটা খুবই সমস্যা হয়, পারে না যে সালগুলো, অর্থাৎ ওই উপন্যাসের সালগুলো, হ্যাঁ, সত্যজিৎ রায়ের যে ওই সিনেমাগুলো, পথের পাঁচালী ব্র্যাকেটের সাল থাকলো যে 1955, তাহলে এইগুলো এটি বেশি মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, একটু বেশি নাম্বার অবশ্যই পায়। এবং এগুলো এই সংস্কৃতি ইতিহাসে ঠিকঠাক লিখলে আমরা 5-এ 5, একদম এটা নাম্বার কাটা হয়। মানে আগেকার যে একটা ধারণা ছিল যে বাংলা মানে, হ্যাঁ, সেখানে হয়তো এত নম্বর পাওয়া যায় না, যে 60-70, আমাদের সময় ভাবো, আমাদের সময় সেটা ছিল, মাধ্যমিকে কেউ লেটারই পায় না, হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে এটা একদম এখন তো ফুল নাম্বার,
মানে 100 আগে হয়েছে, ঠিক আছে, এতেও হবে, এতে তো 40-এ 40 পেয়েই আচ্ছা, আছে। এই 40 হলো, আগের 40 থার্ড সেমিস্টারে 80, আর 20 নম্বরটা আর কোথায় 20 আছে? নাম্বার হচ্ছে প্রজেক্ট, বাংলার ক্ষেত্রে প্রজেক্ট, হ্যাঁ। সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আছে, এগুলো আমাদের 20 নাম্বার, এটা ইন্টারনাল, এটা স্কুলের হাতে। এটা স্কুলের হাতে। আচ্ছা, এই দুটো ঠিক আছে? যোগ করে এই তারপরে দুটো, এই থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর 20 নাম্বার মিলে ওদের নাম্বারটা হবে। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরুন এই যে অথবা, যেখানে 4টে দেওয়া রয়েছে 2টো, বহু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দেখা যায় যে এই দুটো লেখার সময় একটা দাগ নাম্বার দিয়ে এখন লিখলো, অন্য প্রশ্নগুলো লিখলো, আবার তারপরে হয়তো ওই দাগ নাম্বার দিয়ে ওই দুটোর মধ্যে একটা লিখেছিল আর একটা লিখলো। না, এটা এমনিতে অসুবিধে নেই, দাগ নাম্বার দেওয়া থাকলেও অসুবিধে নেই। আর একটা ওই রচনায়, মানে যদি 2000 খাতা আমার কাছে থাকে, তাতে 800-900 রচনায় দাগ নাম্বার থাকে না, এটা একদম তাই? একদম পরীক্ষিত সত্য। তাহলে এর জন্য কি নাম্বার এর কাটা হয়? নাম্বার কাটা হয় না, একদমই কাটা হয় না। আচ্ছা, এবার আমায় বলুন যে এই তাহলে খাতা সাজানোর সময় যে ক্রোনোলজিক্যাল ভাবে প্রশ্নগুলো আসবে পরপর ক্রম অনুযায়ী, সেই ক্রম অনুযায়ী লেখা ভালো, না নিজের পছন্দ অনুযায়ী যেটা তার সব থেকে বেস্ট মনে হবে সেটা আগে? তবে আমার মনে হয় যেহেতু এটা প্রচুর লেখা, তো ফলে প্রথমে ওরা জানা প্রশ্নগুলো লিখুক, রচনাটা প্রথমে লিখতে আমি বারণ করি। রচনার জন্য একদম আমার কমন লাগুক না লাগুক, আমাকে 30 মিনিট রচনা লিখে দিতে, মানে টাইমটা রেখে দিতে হবে। রচনার গুরুত্ব ভাবুন, ওখানে 80 নাম্বারের 10 নাম্বার পড়তো, এখানে 40 নাম্বারের 10 নাম্বার, একদম। ফলে গুরুত্ব বিরাট অনেকটা। ফলে আমার না কমন যদি থাকে, তাহলে আমি সেটা আধ ঘন্টা টাইমে রাখতেই হবে, কারণ মানে রচনা 40 একটা নম্বরের কলেবর। মধ্যে হ্যাঁ, 25% নিয়ে নিচ্ছে হচ্ছে একদম রচনা 10 নাম্বার, ফলে আমার টাইম রাখতেই হবে। আমি যাও কিছু অন্তত আমাকে 2-3 পাতা নামাতেই হবে প্রথমে। রচনাটা একটা কলেবর না হলে একটা রচনা এক পাতায় শেষ হয়ে গেল, আমরা কি দেবো তাকে? আচ্ছা, আমরা প্রায় আলোচনার আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশালে বাংলা নিয়ে আলোচনা হচ্ছিল। তা যারা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছে, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, তার বাংলা ভাষা, সেটা নিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। একটাই বলবো, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডেজ বলে, অর্থাৎ বাংলা ভালো হলে অন্য বিষয়ও সেই টানে বেরিয়ে যাবে। যদি প্রথমটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোনোটা অসুবিধে হয় না। আর একটু টেক্সট পড়ো ভালো করে, পরীক্ষার আগের দিন একটু ভালো করে ঘুমিও, তাহলেই হবে। সবার পরীক্ষা ভালো হবে। আমার শুভকামনা, শুভেচ্ছা, আশীর্বাদ সবই রইল। ভারত থেকে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সকলে সুস্থ থাকুক এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতেই হবে। বাইরের খাওয়া দাওয়া করা যাবে না এবং সময় নিয়ে যা যা লাগবে, অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল, যা যা নিয়ে যাওয়ার সেগুলো নিয়ে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সুন্দরভাবে শুরু হোক এই উচ্চ মাধ্যমিকের 2026-এর পথ চলা। সঙ্গে থাকুক পরীক্ষা স্পেশাল এবং সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে।